This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন 7/9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি এই মুহূর্তে সুপার প্রাইম টাইম। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, তবে সবথেকে বড় খবর এই মুহূর্তে যা খবর ব্রেক করতে চলেছি, নবান্নে বড়সড় নিরাপত্তা গাফিলতি। নবান্নের 14 তলায় পৌঁছে গেলেন মহিলা সিভিক ভলান্টিয়ার। নবান্নের 14 তলাতেই মুখ্যমন্ত্রীর দপ্তর। নিরাপত্তার জন্য নবান্নের কর্মীদের গতিবিধি নিয়ন্ত্রিত 14 তলায়, আর সেই 14 তলায় এক সিভিক ভলান্টিয়ার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। তাহলে নবান্নে কি একটা বড় সড় নিরাপত্তা গাফিলতি? নবান্নের 14 তলায় পৌঁছে গেলেন মহিলা সিভিক ভলান্টিয়ার। নবান্নের 14 তলাতেই মুখ্যমন্ত্রীর দপ্তর। নিরাপত্তার জন্য নবান্নের কর্মীদেরও গতিবিধি নিয়ন্ত্রিত 14 তলায়। আজ সকালে হঠাৎ সেখানেই পৌঁছে যান তমলুকের ওই সিভিক। ঘোরাফেরা করতে দেখে সিভিক ভলান্টিয়ারকে আটক করা হয়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর TV9 বাংলা যা ব্রেক করছে আপনাদের। নবান্নে কি বড় সড় নিরাপত্তা গাফিলতি? নবান্নের 14 তলায় পৌঁছে গেলেন মহিলা সিভিক ভলান্টিয়ার। ঠিক কি হয়েছিল? সূত্র মারফত কি জানা যাচ্ছে? আমাদের প্রতিনিধি দীক্ষা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, দেখো, ঘটনাটি আজকে সকালে ঘটেছে, যে সময় অবশ্যই মুখ্যমন্ত্রী নবান্নে ঢুকে গিয়েছেন। সেই সময়তে ঘটনাটি যেটা ঘটেছে যে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি তমলুক থেকে এসেছেন বলে আমরা যেটা জানতে পারছি। তিনি নবান্নের ঠিক নর্থ গেট, সাধারণত অনেক সিভিক ভলেন্টিয়ারই ঢোকেন সেই সময় জল আনতে যাওয়ার, কারণ প্রত্যেকটা গেটেই এবং বাইরে সাধারণত বাইরে যারা থাকেন তারা সিভিক ভলেন্টিয়ার অনেক সময় থাকেন, তারা জল আনতে ঢোকেন। সুতরাং একজন সিভিক ভলেন্টিয়ার তিনি জল আনতে ডাকছেন, এই ভেবে কেউ তাকে বাধা দেয়নি। কিন্তু তিনি যেটা হয় যে নবান্নের সাধারণত 4 ধরনের লিফট আছে। একটা হচ্ছে অফিসারদের জন্য লিফট, একটা সাধারণ মানুষের জন্য লিফট, একটা কমন লিফট, একটা হচ্ছে ভিআইপি লিফট। সেই যে তিনি কমন যে লিফট রয়েছে সেই লিফটে যে সাধারণত কোন কোন তলায় লিফটে যাওয়া যায় সেইগুলো আলাদা আলাদা রয়েছে। সেই সিভিক ভলেন্টিয়ার পার্টিকুলার যে লিফটটা 14 তলায় যাওয়া যায় তাতে উঠে পড়েছিলেন এবং 14 তলায় প্রায় মুখ্যমন্ত্রীর ঘর পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন। এবং সেখানে তিনি যখন পৌঁছন তখন মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি রয়েছেন বা যারা পুলিশের যারা কর্তব্যরত তারা তখন ধরে ফেলেন এবং তখন ডিরেক্টর অফ সিকিউরিটি যিনি রয়েছেন তার হাতে তুলে দেন। পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি তমলুকে এসেছেন, তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, কারণ তার চাকরি দরকার। যদিও পুলিশের বক্তব্য তার কথাবার্তা শুনে অসংলগ্ন মনে হয়েছে, কিন্তু তিনি তমলুক থেকে সোজা কি করে এসে নবান্নের গেট দিয়ে সোজা ওপরে উঠে গেলেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। যদিও যারা গেটে থাকেন সাধারণত তাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে কোন সিভিক ভলেন্টিয়ার কোথায় কাজ করছেন না করছেন, যেহেতু সিভিক ভলেন্টিয়ারের ড্রেস ছিল এবং সাধারণ মানুষের যে লিফট আছে সেটা ধরে ওপরে উঠে গিয়েছিল। ফলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে কোথাও পুলিশের গাফিলতি রয়েছে, এটা যেমন বলা যেতে পারে, আবার বলাও যেতে পারে যে যেহেতু সিভিক ভলেন্টিয়াররা মাঝে মধ্যে জল আনতে ভেতরে ঢোকেন, কারণ এখানে নবান্নের আশপাশ কোথাও জল বা সেরকম ধরনের ব্যবস্থা নেই, আমাদের নবান্নের ভেতরে ঢুকতেই হয় জল ফল বা খাবার কিছু আনতে গেলে, বা বাইরে একটা পুলিশের ক্যান্টিন আছে। ফলে আজকে যখন ভেতরে ঢুকে যান নিরাপত্তা তো রয়েছে, কারণ মুখ্যমন্ত্রীর একদম 14 তলায় উঠে গিয়েছেন, সাধারণত 12 তলা পর্যন্ত কলকাতা পুলিশের ওপরে, তারপরে ডিরেক্টর অফ সিকিউরিটি এবং কলকাতা যে ঘটনা ঘটেছে তা স্বাভাবিকভাবেই চাঞ্চল্যকর, অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, সন্ধ্যে 7টায় আপনাদের জন্য ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ। শহরে আন্তর্জাতিক কোকেন পাচার চক্রের 2 কারবারি গ্রেপ্তার। অনির্বাণ মল্লিক এবং জয়িতা শাহকে গ্রেপ্তার করলো এনসিবি। কিভাবে তাদেরকে জালে দেওয়া হলো সমস্ত নিয়ে জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুপ্রিয়, তন্নিষ্ঠা, দেখো, আমরা এনসিবি অর্থাৎ নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে বা সূত্র মারফত যেটা জানতে পারছি যে দীর্ঘদিন ধরেই এই আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যারা কারবারিরা রয়েছেন, মূলত যারা শহর কলকাতাকে বেস করে এই কারবার চালাচ্ছিলেন, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। এবং সেই তল্লাশিতে দুজন, এই অনির্বাণ মল্লিক এবং জয়িতা সাহা নামের 2 যুবক যুবতী যারা এই আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছে এনসিবি এবং তাদের আছে আদালতে পেশ করার পর হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় এবং সেই আবেদনও মঞ্জুর হয়েছে। এবং যেটা আমরা এনসিবি সূত্রে জানতে পারছি, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো সূত্রে, প্রায় 2 কোটি টাকারও বেশি মূল্যের কোকেন এদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এই কোকেন তারা কোথা থেকে পেলো বা কিভাবে এলো তাদের কাছে, সেক্ষেত্রে যেটা আমরা এনসিবি সূত্রে জানতে পারছি যে কেনিয়া থেকে ফরেন পোস্টের মাধ্যমে কয়েকটি পার্সেলে করে এদের দুজনের নামে, শুধুমাত্র এদের দুজনের নয়, মোট 4 জনের নামে, অর্থাৎ যারা এই চক্রের এই কারবারের সদস্য রয়েছেন সেরকম 4 জনের নামে ফরেন পোস্টে বেশ কয়েকটি পার্সেল আসে। আর সেই পার্সেলগুলোর মধ্যেই
মধ্যেই কিন্তু ছিল 2 কেজি 220 গ্রাম কোকেন। এবং এই কোকেন যখন তারা ডেলিভারি নেয় তারপরেই এদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল বা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদের কাছ থেকে এই পার্সেল বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে 2 কেজি 220 গ্রাম, যার বাজার মূল্য যেটা তোমাকে আগেই বললাম প্রায় 2 কোটি টাকারও বেশি, সেই কোকেনও বাজেয়াপ্ত করা হয়েছে। আর দীর্ঘদিন ধরেই যেটা তদন্তকারীরা ইতিমধ্যেই দাবি করছেন যে এই কেনিয়া থেকে ঠিক এই একই কায়দাতে ফরেন পোস্টের মাধ্যমে তারা কোকেন নিয়ে আসতো। ঘটনার দিকে নজর রাখো। ধন্যবাদ। চন্দননগরের দিকে নজর রাখতে হবে। চন্দননগরে ফৌজের পুত্রবধূ রুশ গুপ্তচর চাঞ্চল্যকর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে প্রাক্তন নৌসেনা কর্তা সমীর বসু। রাশিয়ার মেয়ে ভিক্টোরিয়া জিগালিনাকে বিয়ে করেছিলেন সমীর বসুর ছেলে সৈকত। অভিযোগ, বিয়ের পরই ভিক্টোরিয়ার স্বরূপ বুঝতে পারে বসু পরিবার। এবার পুত্র সন্তানকে নিয়ে বেপাত্তা হয়েছেন ভিক্টোরিয়া। ছেলেকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ সৈকত। চীনে কর্মরত থাকার সময়ই চন্দননগরের সৈকত বসুকে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন রাশিয়ার মেয়ে ভিক্টোরিয়া জিগালিনা। 2017-য় বিয়েটাও হয়ে যায়। বিয়ের পর থেকেই ভারতে চলে আসার জন্য সৈকতকে চাপ দিতে শুরু করেন ভিক্টোরিয়া। প্রথমবার ওকে প্রপোজালটা ঠুকরে দিই, তারপর ও চায়নায় চলে যায়, সেখানে গিয়ে আমাকে আবার প্রপোজ করে, তারপর আমি অ্যাকসেপ্ট করি এবং আমাদের বিয়ে হয় 2017 সালে। হওয়ার পর থেকে ও সমানে ইন্ডিয়াতে যাব করে আবদার শুরু করে। তারপরে আমরা ইন্ডিয়াতে চলেও আসি 2019-এ। সৈকতের বাবা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক সমীর বসু। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরকে ফোর্ট উইলিয়ামে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন ভিক্টোরিয়া। তখনই সৈকতরা জানতে পারেন ভিক্টোরিয়ার বাবা রুশ গুপ্তচর সংস্থা FSBর অবসরপ্রাপ্ত অফিসার। এই তথ্য জানার পর বেঁকে বসেন সমীর বসু। ইন্ডিয়াতে আসার পর ও সমানে আমার বাবা মাকে বলতে থাকে যে আমার বাবাকে স্পেসিফিক্যালি ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে নিয়ে চলো, ওর নাকি কিছু দেখার আছে। আমার বাবা তখন জানতে পারে, বিয়ের পরে আমরা জানতে পারি যে ওর বাবা একজন রিটায়ার্ড FSB স্পাই ছিলেন। 2013-এ উনি রিটায়ার করেছিলেন এবং ওর বাবার ব্যাকগ্রাউন্ডের জন্য আমার বাবা ওকে ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে কোনোদিনও নিয়ে যাননি। এরপরও কিন্তু ফোর্ট উইলিয়ামে যাওয়ার দাবি ছাড়েননি ভিক্টোরিয়া। উল্টে বসু পরিবারের ওপর চাপ বাড়াতে ভিক্টোরিয়া নিজের শিশুপুত্রের ওপর অত্যাচারও চালাতো বলে অভিযোগ। বাচ্চার উপর টর্চার করতো, অথচ বাচ্চাটাকে ইউজ করে ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে ঢোকার জন্য আমার বাবাকে রীতিমতো ব্ল্যাকমেল করতো। এরপরই সন্তান কার কাছে থাকবে তা নিয়ে দুজনের দ্বন্দ্ব গড়ায় সুপ্রিম কোর্টে। সৈকতের অভিযোগ, আইনি লড়াইয়ের মাঝেই সন্তানকে নিয়ে উধাও ভিক্টোরিয়া। জাস্টিস সূর্যকান্ত 3 দিনের জন্য বাচ্চার কাস্টাডি ওকে দেয়, কিন্তু আন্ডার পুলিশ প্রোটেকশন। বাচ্চা মায়ের কাছে থাকবে আন্ডার পুলিশ প্রোটেকশন 3 দিনের জন্য, আর 4 দিন আমার কাছে থাকবে। এই অর্ডারটা 22 মে 2025 থেকে আজ অব্দি ভ্যালিড। ওকে আমি বাচ্চা হ্যান্ড ওভার করেছি সোমবার দিন অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার, কিন্তু তারপর থেকে বাচ্চা গায়েব। ছেলেকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সৈকত। পুত্রবধূর গতিবিধি নিয়ে তদন্তের দাবি নৌবাহিনীর প্রাক্তন অফিসার সমীর বসুরও। গোটা ঘটনায় রুশ দূতাবাস জড়িত বলেই অভিযোগ বসু পরিবারের। আমার বাচ্চাকে নিয়ে ওরা রাশিয়া পালিয়ে গেছে, কারণ আগে ওরা রাশিয়ান একটা ফলস পাসপোর্ট বার করেছিল আমার বাচ্চার জন্য, যেটা অলরেডি ওর ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, তারপরে একটা রাশিয়ান পাসপোর্ট বার করেছে। রাশিয়ান গভর্নমেন্ট এতে ফুললি যুক্ত এবং রাশিয়ান গভর্নমেন্ট আমার ওয়াইফকে প্লান্ট করেছিল ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সের অ্যাক্সেস পাওয়ার জন্য। সুপ্রিম কোর্ট আগামী দিনে এই জাতীয় নিরাপত্তার অ্যাঙ্গেলকে কিভাবে দেখে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা এই ঘটনার ক্ষেত্রে জড়িত হয় কিনা, এবং আগামী দিনে শুধু রাশিয়া থেকে সন্তানসহ এই মহিলাকে ফেরত আনা সম্ভব হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। জাল নথিতে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার 2। টাকা নিয়ে বাংলাদেশিদের ভুয়ো আধার কার্ড তৈরি চক্রের 2 পান্ডাকে গ্রেপ্তার করলো বেঙ্গল এসটিএফ। বীরভূমের পাড়ুই থেকে গ্রেপ্তার চক্রীরা। ধৃতদের শেখ মিরাজ ও আব্দুল কুদ্দুস তাদের নাম। জাল আধার কার্ড বানানোর পাশাপাশি ভারত বিরোধী কোনো যোগ রয়েছে কিনা তা নিয়ে তদন্তে এসটিএফ। মুন্নার পরিবার থেকে জানা গিয়েছে রবিবার রাত 11:30 নাগাদ এসটিএফ গ্রেপ্তার করে মুন্নাকে। গ্রেপ্তার করা হয় মিরাজকেও। পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গা বাস স্টপেজে মুন্নার একটি দোকান রয়েছে, সেখানে অনলাইনের বিভিন্ন কাজ হতো। মুন্নার কাছে কাজ করত মিরাজ। ল্যাপটপ, প্রিন্টার সহ বেশ কিছু ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা জানাইনি কি জন্য আমরা ছেলেকে নিয়ে গেলে, কি কারণে না কারণ জানাইনি। যখন লাস্টে নিয়ে গেল তখন আমি জানতে চাইলাম যে দেখুন আপনারা নিয়ে যাচ্ছেন, তাহলে আমি কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো বা কী শুনছেন। বললো আমরা এসটিএফ এর লোক, আমরা দুর্গাপুর নিয়েছি। অনলাইনে কিছু একটা কাজ, আধার কার্ড সংশোধন এইসব করতো নাকি? হ্যাঁ বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতে হবে। কোথায় করতো এটা?
করতো বোধহয় গ্রামে করতো, কোনো জায়গায় এখানে পাড়াতে ঘরে দিক সিদিক করে করতো। দোকান রয়েছে তো নাকি এখানে? না, ওর নিজস্ব দোকান নাই। কারো দোকানে কাজ করতো না, দোকানে কাজ করেনি। ওই মুন্না বলে একটা ছেলে কেন্ডাঙ্গালে নাকি ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতো। এখন মিরাজকে নাকি ওই এতে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। এখন ওই বিধাননগরেতে রয়েছে। তারপর ওখান থেকে একটা এসেছিল যে তোমাদের ছেলে ওখানে আছে। না, ওরকম কারোর সঙ্গে যুক্ত নয়, ওরকম ছেলেও নয়। হ্যাঁ, মানে ছেলে গ্রামে আপনার চর্চিয়ে দেখুন যে ছেলেটা কেমন, 5 জন বলবে গ্রামে। তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে নরেন্দ্র মোদী আসছেন বাংলায়। ঠিক কিছুদিন আগেই 18 তারিখ আসছেন, বিহার থেকে সরাসরি দুর্গাপুরে চলে আসছেন। তবে রাজনৈতিক বার্তা যেমন রয়েছে, তার সঙ্গে ভুললে চলবে না, বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। অর্থাৎ কোথাও গিয়ে উন্নয়ন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে কি বার্তা দিতে চান নরেন্দ্র মোদী? ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির ব্যাটন বদলের পর প্রথমবার 26-এর নির্বাচনে কার নেতৃত্বে বঙ্গ বিজেপি ভোট যুদ্ধে নামবে বেশ কিছুদিন ধরেই তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সুকান্তের জায়গায় রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গিয়েছে শ্রমিক ভট্টাচার্যের হাতে। বঙ্গ বিজেপির ব্যাটন হাতে নিয়েই 26-এ তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছেন শ্রমিক। 26-এর ভোটের আগে শেষ 21শে জুলাইকে সামনে রেখে পাল্টা ময়দানে নামছে তৃণমূল। দুই ফুলের এই যুযুধান রণসজ্জার মাঝে এবারে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী 21শে জুলাইয়ের 3 দিন আগে। 18ই জুলাই দুর্গাপুরে জনসভা করবেন মোদী। রাজ্য বিজেপি সূত্রে খবর, 18ই জুলাই শুক্রবার বিহারের মতিহারিতে একটি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর 2টোর সময় অন্ডাল বিমানবন্দরে আসবেন। অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বাইকার সরাসরি নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 26-এর নির্বাচনে সুর বেঁধে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন তার 3 দিন আগেই রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন নরেন্দ্র মোদী। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। দিদি ওদিক যাবে তো মোদিকে এদিকে আসবে, মাঝে মাঝে চোখাচোখি হবে, মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে, মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে, চলবে। আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে, যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি সবকিছু ঠিকঠাক চলছে। নরেন্দ্র মোদীর সভা নিয়ে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে দেখা গিয়েছে চূড়ান্ত ব্যস্ততা। মঙ্গলবার এনএসজির আধিকারিকরা সভাস্থল ঘুরে দেখেন। গত মে মাসের শেষে আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদ্ম শিবিরের শক্তঘাটে উত্তরবঙ্গে বিজেপি কোন পথে চলবে অপারেশন সিঁদুরের পর বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। এবার দেখার দুর্গাপুরের সভা থেকে তিনি দক্ষিণবঙ্গের মানুষকে কি বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এমন সপ্তাহ বাঙালি বহুদিন দেখেনি। একবার প্রধানমন্ত্রী, দুবার মুখ্যমন্ত্রী, একবার বিরোধী দলনেতা, একেবারে রাজপথে জনতার দরবারে। এই আগামী কয়েকদিনই কি পরের বছরে ভোটের মুড ঠিক করে দেবে? 16 থেকে 21 বঙ্গ রাজনীতিতে মেগা সপ্তাহ। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতার একের পর এক মিছিল, জনসভা। হাতে আর এক সপ্তাহও নেই। সোমবার তৃণমূলে মেগা ইভেন্ট। 26-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই সেই মঞ্চ থেকে বিধানসভার ভোটে লড়াইয়ের দিক নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। তার আগে বুধবার তৃণমূলে আরও এক বিগ ইভেন্ট। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগে ভোটমুখী বাংলায় বাঙালি আবেগকে হাতিয়ার করে ময়দানে নামছে তৃণমূল। মিছিলে নেতৃত্বে থাকবেন খোদ তৃণমূল নেত্রী। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। 16 তারিখে বিরাট মিছিল, সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অধীর চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি। মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো, এখন আসল সত্যিটা সামনে এসে গেছে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের 2 দিন পরেই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক সভার পাশাপাশি জনসভাও করবেন নরেন্দ্র মোদী। আর 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। সেদিনই উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
উত্তরকন্যা অভিযান হবে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যার আতঙ্কে মোটামুটি তৃণমূল জড়িত, যার কারণে তৃণমূলের একটা অসুখ হয়েছে স্নায়ুরোগ, স্যাস, শুভেন্দু অধিকারী সিন্ড্রোম, তিনি সেই অসুখ নিয়ে এখানে আসবেন। তারা পাল্টা কর্মসূচি করতে যাচ্ছেন, তারা শহীদদের অপমান করছেন। শহীদদের অপমান করার কোনো রাইট আপনাদের নেই, বাংলার মানুষ সেটা বরদাস্ত করবে। বছর ঘুরলেই বাংলা বিধানসভা নির্বাচন, তার আগে জুলাই মাসেই তার রূপরেখা মোটামুটি ঠিক হয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বুধে পথে নামছেন মমতা অভিষেক। ইলেকশন আসলে ওদের দেখা পাবেন। শুক্রে বঙ্গে মোদি ম্যাজিক। ও দিদি, 21শে জুলাই ধর্মতলায় মমতা। একবার বলুন তো জয় বাংলা। মোদির সভার আগে পরে মমতার কর্মসূচি। 26-এর আগে বাঙালি ভাবাবেগের সাথ। টার্গেট 26, রাজনীতির মেগা সপ্তাহ। মমতাকে বলবো এর নাম নরেন্দ্র মোদি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। নন স্টপ কভারেজ শুধুমাত্র TV9 বাংলায়। বড় খবরের কভারেজের লিডার TV9 বাংলা। TV9 বাংলা, না দেখলেই নয়। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, কেশিয়ারি বিডিও অফিসের আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু। খুনের অভিযোগে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় অভিষেক গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ। ঠিক কি ঘটেছিল ঘটনা, পুলিশ সূত্রে এখন অব্দি কি জানা যাচ্ছে? দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, দেখো, যেটা প্রথমে জানতে পারা যাচ্ছে যে গতকাল রাতের পর থেকে আজকে সকাল থেকে তিনি অফিসে যাননি, কিন্তু দুপুর 2:30-3টা নাগাদ বাড়ি মালিক, যেই বাড়িতে তিনি ভাড়া থাকতেন, অভিষেক গাঙ্গুলি, তিনি যেই বাড়িতে ভাড়া থাকতেন তার বাড়ি মালিক থানাতে ফোন করে জানান যে বাড়িতে এরকম বাড়ি গেট খুলছে না। তখনই কিন্তু পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে এবং মৃতদেহ বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত রয়েছে। পুলিশ ইতিমধ্যেই যেটা জানতে পারছি, পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছেন, ইতিমধ্যে 4 জনকে আটক করেছে এবং যে ছুরি বা যে ধারালো জিনিস দিয়ে তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে সেই ধারালো অস্ত্রটি খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই তার অভিষেক গাঙ্গুলির বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে, পুরো ঘটনা তদন্ত করছে কেশিয়ারি থানার পুলিশ। ধন্যবাদ দেবব্রত। রক্তাক্ত অবস্থায় পড়েছিল তার রুমেই, হ্যাঁ, যেখানে থাকতো সেখানে ভাড়া থাকতো। কিভাবে মনে হয়েছে যে মার্ডার বা কিছু কেউ আঘাত করেছে। আজকে কি অফিসে সকাল অফিস আসেনি আজকে? ফলে আপনারা ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম, ফোন সুইচ অফ ছিল। তারপরেই কি তদন্ত তারপরেই হ্যাঁ খোঁজ করে বাড়ির মালিক থানাতে ফোন করেছিল, থানা থেকে পুলিশ গিয়ে দেখেন। এদিকে এই প্রসঙ্গে আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য পেয়েছি এবং তিনি গোটা ঘটনায় যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে তিনি বলছেন যে এটা গোটাটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুনুন তার বক্তব্য। এই মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কেশিয়ারি ব্লক অফিসে ওখানকার বড়বাবু তিনি খুন হয়েছে বিডিও অফিসের মধ্যে। যান আপনারা, এই রাজ্য গুন্ডাদের হাতে চলে গেছে, এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গভীর নিম্নচাপের বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে দক্ষিণবঙ্গে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলার দিকে যদি আমরা নজর রাখি, সেখানে হলুদ সতর্কতা জারি। এদিকে জল যন্ত্রণায় জেরবার, ঘাটাল, চন্দ্রকোনা, খানাকুল, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। পুরুলিয়ায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত 3 জন। মরার উপর খাঁড়ার ঘা। একে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি, তার মধ্যে নিম্নচাপের বৃষ্টি পরিস্থিতি আরো জটিল করে তুলছে। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। পুরুলিয়ার রমাইগড়া গ্রামের শবরটোলায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে 3 জনের। ওই বাড়িতে একই পরিবারের 6 জন থাকেন। রাতে দেওয়াল চাপা পড়ে বলে স্থানীয় সূত্রের খবর। জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালবাসীর। পশ্চিম মেদিনীপুরে বাড়ছে ঝুমিয়া শিলাবতী নদীর জল। দাসপুরের প্লাবিত এলাকাগুলিতেও বাড়ছে জল। দেখা দিয়েছে পানীয় জলের সংকটও। প্লাবিত ঘাটাল পুরসভা 13টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা। শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায়। নদীর জল আরও বাড়লে ভাঙা বাঁধ দিয়েই সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় চন্দ্রকোনার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। আর কতদিন এই জল যন্ত্রণা সহ্য করতে হবে, প্রশ্ন বানভাসী ঘাটালের। আমরা এই জন্য রাস্তাঘাটও বেরাতে পারছি না, বাজারঘাট যেতে পারছি না। মোটামুটি তো এখন ধরে এখন 20-25 দিন তো ডুবেই আছে প্রায়। রোগী যাতায়াতে ভরসা খাটিয়া। চন্দ্রকোনার যদুপুরে রাস্তার বেহাল দশা। রাস্তায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। অগত্যা খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের। একাধিকবার বিক্ষোভ দেখিয়েও রাস্তা মেরামতের কাজ হয়নি। বিধায়ক অরূপ ধারা রাস্তা মেরামতের আশ্বাস দিলেও বাড়ছে ক্ষোভ। একজন মানুষের কোমর ভেঙে গেছিল, তাকে
2 কিলোমিটার খাটিয়ায় করে নিয়ে এসে এখানে আবার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জল, বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে হুগলির খানাকুলে। মারোখানা, পানশিউলি, চাঁদপুর সহ 50 থেকে 60টি গ্রাম জলমগ্ন। রূপনারায়ণের জল ফুলে ফেপে উঠছে, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিভিন্ন অঞ্চলের যেসব গ্রাম আছে সেই সব গ্রামও ডুবে আছে জলের তলায়। এখনো পর্যন্ত চোখে পড়েনি সরকারিভাবে কিছু এসছে বলে। খানাকুলে দ্বারকেশ্বরের নবনির্মিত বাঁধে ফাটল। একদিকে জলের চাপ, অন্যদিকে বৃষ্টি হলেই বাঁধ ভাঙার আশঙ্কা স্থানীয়দের। খানাকুলের ধন্যঘড়ি বন্দর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই নদী দিয়ে আসে, তাতে এখানে যে ব্রিজ, সেই ব্রিজের একাংশ ভেঙে যায়। ভারী বৃষ্টি হচ্ছে পুরুলিয়ায়, জলের তোড়ে ভেঙে গেল আস্ত সেতু। 10 থেকে 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলরামপুর ব্লকের। সেতুটি আগে থেকেই দুর্বল ছিল। ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ভারী বৃষ্টিতে সেতু ভেঙে বিপত্তি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির। গত কয়েকদিন টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ধানগোড়া, জনতা সহ বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে পাত্রসায়ের বিষ্ণুপুর রাজ্য সড়ক। কোমর জল ধানগড়া থেকে জনতা যাওয়ার গ্রামীণ রাস্তায়। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি। রাজ্য সরকারের কথায় গুরুত্ব দিচ্ছে না, ইচ্ছে মতো জল ছাড়ছে ডিভিসি। প্রধানমন্ত্রীকে জানিয়েও লাভ হয়, ক্ষোভ মুখ্যমন্ত্রী। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে 18ই জুন থেকে আজ পর্যন্ত। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে। 15 বছর ধরে আমরা লড়াই করছি। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না। মুসলিম ভোট পেতে সাগরদিঘি ভোটের মডেল বলছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, যদি পুলিশ না থাকে তাহলে একটাও মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস পাবে না। আর তারপরে কি তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে তৎপরতা? এই প্রশ্ন কেন তুলছি? তার কারণ উত্তরবঙ্গে এই মুসলিম ভোট যাতে বাম কংগ্রেসের ঝুলিতে না যায় তা আটকানোর জন্য তৎপরতা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বলা যায় সরাসরি লড়াইয়ে নেমে পড়েছে শাসক দল। আলী ইমরান রামজকে চাঁচা ছোলা আক্রমণ রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর। শুধু তাই নয়, কংগ্রেস নেতাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুমকি দিলেন গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক। 2024 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন আলী ইমরান রমাজ। ভোটে হারলেও মুসলিম প্রধান চাকুলিয়া বিধানসভায় তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিলেন তিনি। অন্যান্য মুসলিম প্রধান বিধানসভাগুলিতেও সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছিলেন তিনি। 2009 থেকে 2011 গোয়ালপুকুরের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক। তারপর 2021 পর্যন্ত চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন আলী ইমরান রমাজ। 2022 সালে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন। এরপর থেকেই প্রদেশ কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু মুখ, যিনি রাজ্য রাজনীতিতে ভিক্টর নামেই বেশি পরিচিত। এহেন আলী ইমরান রমাজকে বিজেপির দালাল বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী। উনি বিজেপিকে বারবার জোতার সুযোগ করে দেয়। বিজেপির সঙ্গে ওনার ইন্টারনাল আতাত আছে। কিছুদিন আগে অবধি আমরা শুনতাম কি ভিক্টর কোনো ফ্যাক্টর নয়। আজকে ভিক্টর ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরকে ভয় পেয়ে আজকে জনগণকে উস্কানি দিয়ে বক্তব্য দিতে হচ্ছে কি ভিক্টর আসলে তাকে তাড়িয়ে দাও। লোকসভা নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসানোতেই কি তৃণমূল মন্ত্রীর চোখের বালি ভিক্টর? তৃণমূল সরকারের মন্ত্রীও রাস্তা নেমে ভোটের 1 বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয় ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। মন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে শান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। 24 লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা আসনের মধ্যে সংখ্যালঘু প্রধান চাকুলিয়ায় এগিয়েছিল কংগ্রেস। সংখ্যালঘু প্রধান চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুরে, ইটাহারে এগিয়েছিল তৃণমূল। আর বিজেপি এগিয়েছিল হিন্দু প্রধান রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ ছাড়াও মুসলিম প্রধান করণদিঘি ও হেমতাবাদে। কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম সকলের কাছ থেকে সংখ্যালঘু ভোট যেহেতু ছুটে যাচ্ছে, তাই তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করছে।
উত্তর দিনাজপুরে হারানো জমি ফিরে পেতে সংখ্যালঘু ভোটেই টার্গেট কংগ্রেসের। একই লক্ষ্য তৃণমূলেরও। এই সংখ্যালঘু ভোট ব্যাংক কার ঝুলিতে যায়, কে শেষ হাসি হাসবে তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। ভুয়ো সার্টিফিকেটের 4 বছর ডাক্তারির পাঠ, চাপের মুখে স্বাস্থ্য ভবনে নির্দেশে ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করলো বাঁকুড়া মেডিকেল কলেজ। 4 বছরেও জাল শংসাপত্রের ব্যাপারে কেউ টের পায়নি। জাল শংসাপত্রে ডাক্তারি পড়া প্রায় শেষ, আর একটা বছর পার করতে পারলেই হতো কেল্লা ফতে, কিন্তু জালিয়াতির শেষ রক্ষা আর হলো না। কলেজে পড়াটাই বন্ধ হয়ে গেল। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ঘটনায় শোরগোল পড়ে গেছে। মেডিকেল কলেজ সূত্রে খবর, 2022 সালে নিট উত্তীর্ণ হয়ে এসটি সংরক্ষিত আসনে ভর্তি হন জুহি কোলে নামে ওই পড়ুয়া। ছাত্রীর পদবি ও জাতিগত শংসাপত্র দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের। জলপাইগুড়ি থেকে ইস্যু হওয়া শংসাপত্র মহকুমা শাসকের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরেও। আর তাতেই দুধ জল আলাদা হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায় শংসাপত্রটি ভুয়ো। এরপরই আন্দোলনের নামে আদিবাসীরা মেডিকেল কলেজ ঘেরাও করে। চাপে পড়ে স্বাস্থ্য ভবনের তরফে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজকে ওই ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দেয়। এরপরই ওই ছাত্রীকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ জানায় কলেজ কর্তৃপক্ষ। এটা আমরা স্বাস্থ্যভবন কমিউনিকেটও করেছিলাম এবং স্বাস্থ্যভবন থেকে আমরা নির্দেশের অপেক্ষায় ছিলাম। আমাদের স্বাস্থ্যভবনের নির্দেশ এসে গেছে, আসা মাত্র আমরা তাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের নির্দেশ মতো আমাদের। কিন্তু শংসাপত্র জাল না আসল তা খুঁজে বের করতে কেন 4 বছর সময় লাগলো? এই যে ফেক সার্টিফিকেট যারা তৈরি করে দিল টাকা পয়সা নিয়ে, তারা কিন্তু ওর থেকেও বেশি দোষী। এই যে 14 বছরের সরকারে বহু এই রকম ফেক এসটি ওবিসি সার্টিফিকেট দাঁড়িয়ে আছে, তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত। বিদ্বেষী সুভাষ সরকার, এর সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক আছে? তৃণমূল তার সার্টিফিকেট দেয়নি, এমএলএ এমপি তো দেয়নি। ওই ছাত্রী কিভাবে জাল জাতিগত শংসাপত্র জোগাড় করলেন? ইতিমধ্যেই রাজ্যে ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে জন্ম মৃত্যু শংসাপত্র জাল করার চক্র সামনে এসেছে। এক্ষেত্রেও কি সক্রিয় রয়েছে কোনো বড় সড় জালিয়াতি চক্র? হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এই স্কুলে সবাই প্রথম বেঞ্চের পড়ুয়া, আর চারপাশে দেওয়াল শিক্ষক। প্রত্যেকেই সবসময় যেন পড়াশোনা করাচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন। এরকম একটা ছবি স্কুলের, একটা প্রত্যন্ত গ্রামের স্কুলের ছবি, ভারত বাংলাদেশ সীমান্তে, একেবারে সীমান্ত লাগোয়া এই গ্রাম, যেখানে কেরলের একটা সিনেমা দেখে ব্যাক বেঞ্চার্সের চিন্তা ভাবনাটা মুছে দেওয়ার চেষ্টা চলছে। আর বেশ কিছু বছর আগে এই গ্রামে তা বাস্তবায়িত হয়ে গিয়েছে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আর এই রাজ দরবারের ঠিকানা ওল্ড মালদার কাদিরপুর। এটা কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের গায়ে বড় বড় করে লেখা, সফলতার প্রথম সিঁড়ি হলো শিক্ষা। আর দুপা হেঁটে স্কুলের দালানে উঠলে দেওয়ালে চোখে পড়বে ছবি সহ লেখা, মিলেমিশে থাকাতেই আমাদের সুখ, আমরা হাসি, খেলি, পড়ি আর শিখি। এ যে নেহাত কথার কথা নয়, সেটা মালুম হবে আর একটু কষ্ট করে ক্লাসরুমে পা রাখলে। একটু যারা নিচু ক্লাস, তারা বসে আছে শতরঞ্জিতে ক্লাসরুমের দেওয়াল ঘেঁষে, পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে। ছোটরা লিখছে দেওয়ালে, দেওয়ালেই ব্ল্যাকবোর্ড। সেই ব্ল্যাকবোর্ডে লিখে লিখে পড়ছে যারা, তাদের প্রত্যেকের হাতে চক আর ডাস্টার। নিজেরা লিখছে, ভুল হলে মুছছে, আবার লিখছে। লিখতে লিখতে পড়া, আর পড়তে পড়তে লেখায় পড়া মনে থাকছে সহজে। একটু যারা বড়, তারা ক্লাসরুমের বেঞ্চে বসেছে বটে, কিন্তু আগু পিছু নয়, তারাও বসেছে পাশাপাশি, এক বেঞ্চের পরে আর এক বেঞ্চ পেতে। পড়ার মাঝে দমকা হাওয়ায় জানালা খুলে যায়, আলো এসে লুটোপুটি খায় বেঞ্চে। সেই আলো মেখে পড়ে চলা ছেলে মেয়েরা জানে বেঁধে বেঁধে থাকার মানে। ঘরের বাইরে তখন কাদিরপুর প্রাইমারি স্কুলের হেড স্যার বলে চলেন, কত বছর ধরে তারা এভাবে পাশাপাশি বসাচ্ছেন ছাত্রছাত্রীদের। ব্যাক বেঞ্চার নিয়ে গত কয়েকদিন থেকে আমরা
শুনতে পাচ্ছি এক সিনেমার কথা শুনতে পাচ্ছি, কেরোলিয়ান সিনেমার কথা। আমরা যদিও সেই সিনেমা কেউ দেখিনি, সমস্ত ছাত্রছাত্রীকে আমরা গোল করে নো ব্যাক বেঞ্চের করে আমরা গত 5 বছর থেকেই সেইভাবে বসাই। কথাটা মিথ্যে নয়। বছর 3 আগেও যে কিরণময়ীর অরুণ বরুণ কিরণমালারা পাশাপাশি বসত, কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় নয়, সবাই যে প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ছিল, সেই ছবি মনে পড়ে সাংবাদিকের। সম্বিত ফেরে মাস্টারমশাইয়ের কথায়। হেডমাস্টার তখন বলে চলেছেন, ফার্স্ট বেঞ্চের সঙ্গে লাস্ট বেঞ্চের ব্যবধান মুছে দেওয়ায় হীনমন্যতা বোধ কেটেছে একটু পিছিয়ে থাকা ছেলে মেয়েদের মনে। কয়েকটা নম্বরের ব্যবধান যাদের মধ্যে, তারা এখন বেঁধে বেঁধে থাকছে। যে ছেলেগুলো আসতো না স্কুল, পিছনের সারির হয়তো আসতো না, ডেকে পাঠাতাম না, যারা হীনমন্যতায় ভুগত পিছনের বেঞ্চের ছেলেরা, তারা গত কয়েক বছর থেকে আমাদের স্কুলে আসতে শুরু করল। এবং বললে বিশ্বাস করবেন না, গত কয়েক বছর থেকে আমাদের এখানে প্রায় 100% ছাত্রের উপস্থিতি। কয়েকজন মাত্র শিক্ষক যদি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে এই উদ্যোগ নিতে পারে, সেখানে গোটা রাজ্যের শিক্ষা দপ্তর বা সরকার প্রশাসন তাহলে কি করছে? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। বীরভূমের সাঁইথিয়া শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি পীযূষ ঘোষ খুনে গ্রেপ্তার 2 জন, এক মহিলা সহ গ্রেপ্তার 2। পুলিশ সূত্রে খবর, সম্পর্কের টানাপোড়েনেই খুন। ধৃত মহিলা শারদা মণির সঙ্গে তৃণমূল নেতার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলার সঙ্গে ধৃত রাহুল ঘোষেরও সম্পর্ক ছিল। গুলি করে রাহুল ঘোষ তৃণমূল নেতাকে খুন করে বলে অভিযোগ। শারদা মণি ও রাহুল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যাকে জিজ্ঞাসাবাদ। সোনারপুর থানায় 1 ঘন্টা ধরে চলল প্রশ্ন পর্ব। ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন রাজন্যা নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য লিগ্যাল নোটিশ পাঠায়। তারপর কি তথ্য সামনে আসছে জানবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, দেখো, ইমেল মারফত আবেদন করেছিল রাজন্যা হালদার এবং তারপরেই দেখা গেল যে সোনারপুর থানাতে রাজন্যা হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং আজকের সন্ধ্যায় রাজন্যা হালদার তিনি সোনারপুর থানাতে যান এবং সেখানে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে কথোপকথন হয়, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু পরবর্তীতে থানা থেকে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান এবং পরবর্তীতে তিনি কি বিষয়ে কথা হয়েছে, কি জানানো হয়েছে, কি পদক্ষেপ নেবেন সেই বিষয়টা তিনি জানাবেন বলে জানান। অর্থাৎ এতদিনে তিনি মৌখিকভাবে আবেদন করলেও তিনি সোনারপুর থানায় লিখিতভাবে আবেদন জানিয়েছেন এবং গোপন জবানবন্দিও সেখানে পেশ করেছেন বলে কিন্তু পুলিশ সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। বিজেপি আরএসএস এর বিরুদ্ধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে পথে নামছে বামেরা। যাদবপুরে সিপিএম এর মিছিল অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার নামে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের বহু মানুষকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ সিপিএম এরও। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপি আরএসএস এর বিরুদ্ধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে পথে বামেরা। যাদবপুরে সিপিএম এর মিছিল অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার নামে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের বহু মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ সিপিএম এর। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। বাংলাদেশের ময়মনসিংহ শহরের সত্যজিৎ রায় ঠাকুরদা সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে জানবো আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে 7:07 একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে খবরের প্রকাশ অর্থাৎ খবর মাধ্যম সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায় ঠাকুরদা অর্থাৎ উপেন্দ্র কিশোর সাহিত্যিক এবং সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে পৈতৃক বাড়ি রয়েছে সেটি ভেঙে ফেলা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই খবরে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক এবং বাহক এবং সেক্ষেত্রে উপেন্দ্র কিশোরের বাংলার যে নবজাগরণের একজন স্তম্ভ ছিলেন, তার সেই বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িত। সেই জন্য তিনি বাংলাদেশ সরকার এবং এই দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করছেন যে ঐতিহ্যবাহী বাড়িটি যাতে রক্ষা করা। এর আগে আমরা দেখেছি রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভেঙে ফেলার ব্যাপারে মুখ্যমন্ত্রী স্বয়ং দুঃখ প্রকাশ করে চিঠি লিখেছিলেন এবং যখন বাংলাদেশের হাইকমিশনার এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। বেশ, ধন্যবাদ দীক্ষা।